ক্যারাম খেলে সরকারি চাকরি জুটিয়ে সাধারণ জীবনের স্বপ্ন দেখা জেলেপাড়ার বস্তির ছেলেটি জড়িয়ে যায় কুখ্যাত গ্যাংয়ের লড়াইয়ে। ফলশ্রুতিতে তাকে জেলও খাটতে হয়, করতে হয় বিশ্বাসঘাতকতা, বিভিন্ন রাজনীতি আর খুনের সাথেও না চাইতেই তাকে জড়িয়ে যেতে হয়। কিন্তু সে নিজেও জানে না এর পিছে কাজ করছে বিশাল বড় এক মাস্টার মাইন্ড। আর কে, কেন, কিভাবে এটি করছে জানলে আপনিও চমকে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2018 সালে মুক্তি পাওয়া তামিল ক্রাইম থ্রিলার মুভি চেন্নাই সেন্ট্রালের কথা। মুভির দৃশ্যপট চেন্নাইয়ের সাগর তীরবর্তী একটি বস্তি। এখানের মানুষের জীবিকার মূল মাধ্যম মাছ ধরা। আর ইনি হচ্ছেন রাজন, এই বস্তিরই একজন লিডার। রাজন একজন বড় মাপের স্মাগলার, তবে বস্তির লোকেদের কাছে সেই সব কিছু, কারণ তাদের কাছে দুজন ঈশ্বর, একজন উপরের আরেকজন রাজন। কিন্তু স্থানীয় রাজনীতিবিদরা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য একদিন রাজনের সহযোগীদের পুষিয়ে ভাসিয়ে রাজনকেই খুন করায়। আর এরপর শুরু হয় আসল খেলা। সাল 1987, রাজনের খুনের রাত। এ হচ্ছে বুড়া, রাজনের সব থেকে কাছের লোক। একসময় রাজনের জন্য জীবন দিতেও পারত, কিন্তু আজ রাজনকেই খুন করেছে। আর এ হচ্ছে সেন্থিল, রাজনের একমাত্র শত্রু। বুড়ার পাশে যেজন বসে আছে সে কলেশ্বর, সেন্থিলের ডান হাত। আর এই যে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে তার নাম ভেরু। ভেলু মূলত বুড়ার উপদেষ্টা। তারা চারজন মিলে রাজনকে মারলেও রাজনের ছোট ভাই রুদ্রাকে ছেড়ে দিয়েছে, কারণ ওরা জানে রুদ্রা একা ওদের কিছুই করতে পারবে না। রাজনকে খুন করার পর এখন ওরা প্ল্যান করছে সামনে কিভাবে ওদের ব্যবসা চালাবে। এর মধ্যে সেন্থিল বলছিল, অনেক বড় একটি ঘটনা ঘটিয়ে ফেলেছি, সবাই একসাথে জেলে গেলে ব্যবসায় হারিকেন জ্বলবে। তাই আমি বলি কি, দুজন স্যারেন্ডার করে বাকি দুজন ব্যবসা চালাই। আমি আর কলেশ্বর ব্যবসা করে যাই, টাকা জমিয়ে তোমাদের জেল থেকে বের করে আনবো। কি বলো তোমরা? মূলত সেন্থিল বুড়া এবং ভেলুকে বোকা বানিয়ে জেলে পাঠিয়ে দেয়। কিন্তু 1 বছর পার হয়ে গেলেও সেন্থিল তাদের বেল করায়নি। এরপর 1 বছর পর সেন্থিলরা বুড়াদের সাথে সেটেলমেন্ট করতে আসে। এ হচ্ছে মানি, একসময় রাজনেরই ডান হাত ছিল। সেন্থিল বাইরে থেকে এখন বস্তির সব ব্যবসা সামলাচ্ছে, অনেকটা পাওয়ারফুল হয়ে গেছে। অপরদিকে বুড়া এবং ভেলুও সেন্থিলের ব্যাপারটি বুঝতে পেরেছে যে সেন্থিল তাদের বোকা বানিয়েছে। এজন্য এখন থেকে দুটো গ্যাং তৈরি হয়, একটি সেন্থিল গ্যাং আর একটি বুড়া গ্যাং। আর এই ব্যক্তি হচ্ছে রাজনের ছোট ভাই রুদ্রা। রুদ্রা সবাইকে উদ্দেশ্য করে বলে, ওই দিন আমার ভাই মারা গেছে, তাও আমি কিছু বলিনি, যাতে তোরা একসাথে থাকিস, কিন্তু বের হওয়ার পর কোনো ঝামেলা করা চলবে না। এরপর রুদ্রার কথা মতো সেন্থিল বুড়াদেরকে বেল করিয়ে দেয়। আর এরপর শুরু হয় সাপ নেউলের খেলা। এখান থেকে সিন শিফট হয় সাল 2000। অনেক দিন পর আজ এখানে নতুন জেলার এসেছে। নতুন জেলার যোগদান করে সবাইকে হুঁশিয়ারি দিয়ে বলে যে আমি জানি না এখানে এতদিন কি হচ্ছে, কিন্তু আজ থেকে এখানে কোনো দুর্নীতি চলবে না। আজকের পর জেলে কোনো ধরনের মাদক ঢুকতে পারবে না। আর পুলিশের কোনো সদস্য যদি দুর্নীতি করে ধরা পড়ে তাহলে তাকে শ্যুট করে মারা হবে। এরপর জেলের পুরাতন এক পুলিশ অফিসার এই জেলারকেই জানায় যে স্যার, জেলে সেন্থিলি একমাত্র মাদক ব্যবসা করে। এখানের কয়েদিরা, পুলিশ সদস্য, এমনকি ডক্টরও ওর হয়েই কাজ করে। জেলে সেন্থিলের ডানহাত দাস। সকল মাদক নিরাপদে জেলে নিয়ে আসা এবং তা বিক্রি করাই দাসের কাজ। এছাড়া সেন্থিলের হয়ে জেলে সেলফোন এবং সিম কার্ডের ব্যবসা করে রাজু। এই সকল অবৈধ কাজ করে দিনে সেন্থিলের প্রায় 2 লাখ টাকারও বেশি ইনকাম হয়। আর এই সকল কর্মকাণ্ড পরিচালিত হয় সেন্থিলের আড্ডা মানে ব্লক 7 নম্বর ব্লকের সব কয়েদি সেন্থিলের জন্য কাজ করে। এমনকি যেই অফিসার সেন্থিলের বিরুদ্ধে যায়, সেন্থিল ওই অফিসারের পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়। এবং আমরাও ওই ব্লকে অনুমতি ছাড়া ঢুকতে পারি না। যদিও সেন্থিল অনায়াসেই জেল থেকে বের হয়ে যেতে পারে, তারপরও বাইরের থেকে জেলের মধ্যে নিজেকে বেশি নিরাপদ মনে করে, কারণ বাইরে ওর একমাত্র শত্রু বুড়া রয়েছে। বুড়ার সেন্থিলের পুরাতন শত্রুতা, আর বুড়ার সব কিছুর ইন্ধনদাতা হচ্ছে ভেলু। আর এ হচ্ছে ভেলুর ছোট ভাই শিবা। বুড়া জেলের বাইরে বসে সব কিছু নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। অন্যদিকে সেন্থিলও কখনো 7 নম্বর ব্লকের বাইরে বের হয় না, কারণ ও যদি ভুল করেও কখনো বের হয় তাহলে 11 নম্বর ব্লকে থাকা বুড়ার লোকজনেরা সেন্থিলকে মেরে ফেলবে। এদের দুপক্ষের কাছেই জেলের মধ্যে হাতে তৈরি করা হাতিয়ারও রয়েছে। এখানে 7 নম্বর ব্লক সেন্থিল কন্ট্রোল করলেও 11 নম্বর ব্লক বুড়ার লোক মানে মানির কন্ট্রোলে। এই সব কিছু শোনার পর জেলা শুধু তাকে বলে দেয় যে এখন থেকে আমার ইচ্ছার বাইরে এই জেলে কিছুই হবে না। যে যেখানে বসে ক্রাইম করুক না কেন, সব ক্রিমিনালই জেলে এসে একত্র হয়। এরপর একদিন
জেলে কয়েকজন নতুন কয়েদিদের আনা হয়, আর এর মাঝেই আমাদের মুভির মূল চরিত্র শম্ভুর এন্ট্রি হয়। শম্ভু মূলত ওই বস্তির ছেলে। শম্ভুর সাথে ভেলুর ছোট ভাই শিবা এবং সেন্থিলের লোক রাজুকেও দেখা যায়। তারা যেহেতু নতুন, তাই তাদের সবাইকেই এক রাতের জন্য একই ব্লকে পাঠানো হয়। আর তখনই শিবা রাজুকে ছুরি দিয়ে মারার চেষ্টা করে। অবশ্য শম্ভু টের পাওয়া মাত্রই রাজুকে বাঁচিয়ে দেয়, আর সাথে সাথে শিবাকেও ওই ব্লক থেকে সরিয়ে নেওয়া হয়। এর পরের দিন রাতে শিবার হাত থেকে রাজুর জীবন বাঁচানোর জন্য শম্ভু এখন রাজুর বন্ধু হয়ে গেছে। আর এজন্যই রাজু শম্ভুকে সংক্ষেপে গুনা এবং সেন্থিলের পুরো গ্যাংয়ের সম্পর্কে জানিয়ে দেয়। রাজু এটাও বলে যে তুমি আমার জীবন বাঁচিয়েছ ঠিকই, এখন গুনার লোকেরা তোমার উপর খেপে যাবে, তোমাকে মারারও চেষ্টা করবে। তবে সমস্যা নেই, সেন্থিল ভাইকে বলে আমি তোমার একটা ব্যবস্থা করে দেব। সিন চলে যায় পরদিন সকালে। গতরাতে যে আসামিদেরকে একত্রে রাখা হচ্ছিল তাদের সবাইকে আজ বিভিন্ন সেলে শিফট করা হবে। এজন্য সবার রোল কল নেওয়া হচ্ছিল। সাইডে ভেলু ছিল। ভেলুর লোকেরা তখন শম্ভুকে চিনিয়ে দেয় আর তাকে বলে যে এই ছেলেটি কাল রাজুর জীবন বাঁচিয়েছে। ভেলু তখন তার লোককে আদেশ করে যে জেলারকে বলে শম্ভুকে তার ব্লকে প্লেসমেন্ট দিতে। এরপর সব আসামিদেরকেই তাদের নিজ নিজ ব্লকে পাঠানো হয়। তবে শম্ভুকে পাঠানো হয় 11 নম্বর ব্লকে। আর ব্লকে ঢোকা মাত্রই ভেলু রাগ সামলাতে না পেরে শম্ভুকে লাথি মেরে ফেলে দেয়। অবশ্য শম্ভু একদমই চুপ করে থাকে। এরপর শম্ভুকে মানির কাছে নিয়ে যাওয়া হয়। ভেলু তখন মানিকে জানায় যে এই ছেলের জন্যই কাল সেন্থিলের একজন লোক বেঁচে গেছে আর আমাদের লোক মার খাচ্ছে। মানি অবশ্য শম্ভুকে কিছু বলে না, তাকে ব্লকের খাবার ডেলিভারির কাজে লাগিয়ে দেয়। এদিকে অন্য দৃশ্যে দেখানো হয় জেলে যে নতুন জেলার এসেছে সে রেড দিয়ে দাস এবং তার লোকেদের ধরে ফেলেছে। মানে তারা যে অভিনব উপায়ে এই জেলের মধ্যে ড্রাগের চালান আনত সেগুলো ধরে ফেলেছে। একই সাথে তিনি সকল অফিসারকেও শাসিয়ে দেয় যে এই জেলে তার অনুমতি ছাড়া যেন কোনো খাবার না ঢুকে। এরপর সিন চলে যায় সেন্থিলের কক্ষে। দাস সেন্থিলকে জানায় যে ভাই, নতুন জেলার অনেক কড়া, তাকে ম্যানেজ করা একদমই সম্ভব হচ্ছে না। সেন্থিল বলে ঠিক আছে, দেখা যাবে। জেলে ড্রাগ না ঢুকলে এরপর সে নিজে টের পাবে কী অবস্থা হয়। সিন আবার চেঞ্জ হয়। এবার আমরা শম্ভুকে দেখতে পাই যে সে তার ব্লকের সবাইকে খাবার বেড়ে খাওয়াচ্ছে, কিন্তু ভেলু এবং মানি তাকে রুমের টয়লেট পরিষ্কার করতে পাঠিয়ে দেয়। শম্ভু অবশ্য চুপচাপ চলে যায়, কিন্তু শম্ভু টয়লেট পরিষ্কার করার সময় দেখতে পায় টয়লেটের মধ্যে তারা পলিথিনে মুড়িয়ে সুতা দিয়ে বেঁধে একটি মোবাইল লুকিয়ে রেখেছে। ঠিক একই সময়ে তাদের ব্লকে পুলিশ রেড করে, মানে নতুন জেলার এসেই মানিকে বলে আমি জানি তোমার কাছে মোবাইল লোকানো আছে, ভালোই ভালো দিয়ে দাও, না হলে তোমার কপালে কষ্ট আছে। মানি অবশ্য অস্বীকার করে, কিন্তু সেই মুহূর্তে শম্ভু পুলিশকে জানিয়ে দেয় যে মোবাইল কোথায় আছে সে জানে এবং মোবাইলটা সে বের করেও দেয়। অবশ্য মোবাইল খুঁজে পাওয়ার পর পুলিশরা সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় জেলার তার অধীনস্থদের নির্দেশ দেয় যে তারা যেন শম্ভুকে সাথে নিয়ে আসে। কিন্তু পুলিশের অন্য সদস্যরা এটি বুঝতে না পেরে শম্ভুর জায়গায় অন্য একজনকে নিয়ে যাচ্ছিল। অবশ্য কিছুক্ষণ পর জেলার যখন পেছনে ফিরে তখন সে শম্ভুর জায়গায় অন্য একজনকে দেখতে পেয়ে জানতে চায় যে ওই ছেলেটা কোথায়। এরপর পুলিশের সদস্যরা শম্ভুকে সেই ব্লক থেকে উদ্ধার করে নিয়ে যায়। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই শম্ভুটাকে, আর শম্ভু জেলেই কিভাবে এলো? এই জন্য আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। শম্ভু মূলত একজন ভালো ক্যারাম খেলোয়াড়। সে এতই ভালো খেলে যে লোকেরা তার পক্ষে বাজি ধরে, মানে জুয়া বলতে পারেন। শম্ভু প্রথমে বাজি খেলতো না। এখানে আমাদের দেখানো হয় শম্ভু আর শিবা খুবই ক্লোজ ফ্রেন্ড ছিল, তারা একসাথে খেলতো। শম্ভুকে মূলত এই ক্যারাম খেলা হাতে কলমে শিখিয়েছিল রাজন। বস্তির অন্য লোকেদের মতো শম্ভুর কাছে রাজন ছিল একজন সুপারহিরো। রাজন বস্তিবাসীদের জন্য একটি ক্যারাম খেলার ক্লাব নির্মাণ করেছিল। রাজন সবসময় বস্তির লোকেদের ভালো চাইত, আর এই জন্য সকলে তাকে খুবই পছন্দ করত। রাজন শম্ভুকে বলেছিল যে ভালো ক্যারাম খেলতে পারলে তার ভবিষ্যৎ ভালো হবে, সরকারি চাকরিও জুটে যেতে পারে। আর এই জন্যই মূলত শম্ভু ছোট থেকেই ক্যারাম খেলায় মনোযোগী ছিল এবং সেই সময় থেকে শম্ভুর খেলা চলছিল। সিং চলে আসে ক্যারাম ক্লাবে, মানে শম্ভুর খেলায়। টান টান উত্তেজনার ম্যাচে শম্ভু জিতে যায়। ঠিক ওই সময় চারদিকে খবর ছড়িয়ে পড়ে যে দেশের প্রধানমন্ত্রী মানে রাজীব গান্ধী মারা গেছেন। এই খবর ছড়িয়ে পড়ার পর খেলা শেষ হয়ে যায় এবং জানা যায় সারা দেশে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। এই জন্য শম্ভুরা দ্রুত বাড়ি ফিরছিল। আর তারা যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় দেখতে পাচ্ছিল যে সকল লোকজন মানে মানুষজন ঘর থেকে বেরিয়ে পড়েছে আর বিভিন্ন দোকানে ভাঙচুর করে সব কিছু লুট করছে, মূলত দাঙ্গার সময় যা হয় আর কি। শম্ভু খেয়াল করে শম্ভুর মাও সেখানে আছে। আর শম্ভুর মা শম্ভুকে দেখা মাত্রই শম্ভুকেও বলে তাকে যেন
এই বিভিন্ন মালামাল নিতে সাহায্য করে। কি আর করার, মাকে সন্তুষ্ট করার জন্য শম্ভু একটি দোকানের মধ্যে ঢুকে পড়ে আর সেই দোকানকে মারধর করে দোকান থেকে ইচ্ছামতো যে যা হাতে নিতে পেরেছে সব কিছু নিয়ে বস্তিতে চলে যায়। কিন্তু কিছু দূর যাওয়ার পরই মুখে কাপড় বাঁধা কেউ একজন শম্ভুর থেকে একটি সেলাই মেশিন টান দেয়। অবশ্য শম্ভু বাধা দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তার নিজের হাত ভর্তি আরও অনেক মালামাল থাকার কারণে এই টানা হেঁচড়ার মধ্যে শম্ভু আর ধরে রাখতে পারে না। অবশ্য মুখ ঢাকা থাকার কারণে শম্ভু বুঝতেও পারছিল না যে এটি কে, কিন্তু এতটুকু সে আন্দাজ করতে পারে যে এটা একটি মেয়ে। এজন্য শম্ভু কিছুটা অবাক হয়। আর এই মেয়েটি সেই সুযোগ নিয়ে সেলাই মেশিন সহ সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এরপরে শম্ভুর কী করার, সেলাই মেশিন ছাড়াই বাড়িতে চলে যায়। এর পরের সিন পরবর্তী দিন শম্ভুদের ঘরে। শম্ভু মূলত ঘুমিয়েছিল আর তার মা তাকে দোষারোপ করছে যে গত রাতে যে সেলাই মেশিনটি তাকে সে দিয়েছিল সেটি তার হাত ছাড়া কীভাবে হলো। শম্ভু অবশ্য তার মাকে চুপ করতে বললেও তার মা হাই হতাশ করতেই থাকে। তবে এর কিছুক্ষণ পর বস্তির মধ্যে পুলিশ আসে। পুলিশ সদস্যরা মূলত গত রাতে লুট হয়ে যাওয়া ওই মালামালগুলো উদ্ধার করতে এসেছে। পুলিশ মাইকিং করে, কিন্তু কেউই পুলিশের কথায় সাড়া দিচ্ছিল না। অবশ্য পুলিশ জানে যে এই বস্তির লোকেরা শুধুমাত্র একজনের কথায় সাড়া দিবে, আর সে হচ্ছে রুদ্রা। এজন্য পুলিশ রুদ্রার আশ্রয় নেয়। আর রুদ্রা যখন মাইকে বলে দেয় যে গত রাতে তোমরা যে যেখান থেকে যা মালামাল নিয়েছো সব কিছু ফেরত দিয়ে দাও, পুলিশের কথায় মালামাল ফেরত না দিলেও রুদ্রার কথা মতো সবাই সব মালামাল পুলিশকে বুঝিয়ে দেয়। সেই সাথে ওই দোকানদার রুদ্রার কাছে এটাও বলে যে এই ছেলেটি গত রাতে আমার নাক ফাটিয়েছে, আর তার কাছে আমার একটি সেলাই মেশিনও আছে, সেলাই মেশিনটি সে ফেরত দেয়নি। যদি সে ওইটি ফেরত না দেয় তবে আমি তার বিরুদ্ধে পুলিশে মামলা করব। রুদ্র অবশ্য বলে শম্ভুর সাথে কথা বলে সে সেলাই মেশিন ফিরিয়ে দেবে। এই বলে সে দোকান মালিককে সেখান থেকে ফিরিয়ে দেয়। দোকানদারও তার মালামাল বুঝে নিয়ে চলে যায়। এরপর রুদ্রা শম্ভুকে তার সাথে দেখা করতে বলে। কথা মতো শম্ভু দেখা করতে চলে যায়। এরপর রুদ্রা শম্ভুকে বলে যে দোকানদারের সাথে হাতাহাতি কেন করতে গিয়েছে। শম্ভু অবশ্য বলে যে আমার মায়ের গায়ে হাত দিলে আমি কি চুপ বসে থাকবো। তখন রুদ্রা বলে তার দোকানে মালামাল চুরি করতে গেছিস, সে কি ছেড়ে দিবে তোকে? এক কাজ কর, দোকানদারকে মেরেছিস তাই সে খুব ক্ষেপে আছে, আমি তাকে কোনো রকমে শান্ত করেছি। তোর কাছে একটি সেলাই মেশিনও রয়েছে, সেটি ফেরত দিয়ে তাহলে হয়তো সে তোকে মাফ করে দিবে, নইলে কিন্তু পুলিশে মামলা করবে। শম্ভু বলে ভাই সেলাই মেশিন তো আমার থেকে চুরি হয়ে গেছে। রুদ্রা আবার বুঝিয়ে বলে যে করেই হোক সেলাই মেশিনটি ফেরত দিতে হবে, সামনে জেলা পর্যায়ের ক্যারাম চ্যাম্পিয়নশিপ রয়েছে, এর মধ্যে পুলিশের ঝামেলা হলে তুই আটকা পড়বি তো। এই জন্য রুদ্রার কথা মতো শম্ভু সেখান থেকে বিদায় নেয় এবং রুদ্রাও তার বাসার নিচে থাকা শিবাকে বলে দেয় যে শিবা যেন শম্ভুকে বুঝিয়ে সেই সেলাই মেশিনটি ফেরত নিয়ে আসার ব্যবস্থা করে। এরপর শম্ভুরা চলে যাচ্ছিল, তখন শিবার সাথে থাকা শিবার এক বন্ধু মজা করে শম্ভুকে বলছিল যে আমার হোন্ডাতে সবসময় দুটি ছুরি লুকানো থাকে, এটি নিয়ে যা আর ওই দোকানদারকে মেরে হিসাব মিটিয়ে নে, তাহলে তো হয়ে গেল। কিন্তু শম্ভু তো আর সেটা পারবে না। এই জন্য শম্ভু জানায় যে তার সমস্যার সমাধান করে ফেলবে, যেখান থেকেই হোক সে সেলাই মেশিন বের করবে। কিন্তু এই সেলাই মেশিন সে কীভাবে বের করবে, কারণ গত রাতে যে মেয়েটি তার থেকে সেলাই মেশিন নিয়েছে শম্ভু তো তার চেহারাই দেখেনি। তবে শম্ভু এতটুকু জানে যে গত রাতে মেয়েটি যখন তার সাথে সেলাই মেশিন নিয়ে জোরাজুরি করছিল তখন মেয়েটির শার্টের একটি বোতাম ছিঁড়ে গিয়েছিল। এখন এই বোতাম ছাড়া শার্টওয়ালিকে কোথায় সে খুঁজে পাবে। এরপর শম্ভু ওই মেয়েকে খোঁজার জন্য বস্তির মধ্যে যে ওয়াচ টাওয়ার ছিল সেই ওয়াচ টাওয়ারের উপর উঠে বাইনোকুলার দিয়ে আশেপাশে খুঁজতে থাকে। অবশ্য কিছুক্ষণ খোঁজার পর শম্ভু ওই মেয়েটিকে খুঁজেও পায়। শম্ভু দেখতে পায় মেয়েটি এখনও ওই বোতাম ছেঁড়া জামাটি পরে আছে। সাথে সাথে শম্ভু ওই মেয়েটির কাছে যায় এবং মেয়েটিকে অনুরোধ করে গতরাতে মেয়েটি তার থেকে যে সেলাই মেশিনটি নিয়েছে সেটি যেন ফেরত দিয়ে দেয়। কিন্তু মেয়েটি সোজাসাপটা বলে দেয় যে আপনারা কি বলছেন আমি জানি না, আমি কিছু নেইনি, আমি তো আপনাদেরকে চিনি না। কিন্তু শম্ভু সেটা মেনে নেওয়ার পাত্র না। শম্ভু মেয়েটিকে ফলো করতে থাকে এবং ফলো করতে করতে তার বাসার সামনেও চলে যায়। কিন্তু এইবার মেয়েটি একটু গরম ভাষায় কথা বলে। মেয়েটি বলে আমি কোনো মেশিন টেশিন নেইনি, আর আমার চেহারাও দেখোনি, তাহলে কিভাবে মনে হচ্ছে যে আমি নিয়েছি? শম্ভু বলে চেহারা না দেখলেও আমি জানি তুমি নিয়েছ। এইবার অবশ্য মেয়েটি আরও রেগে যায় এবং শম্ভুদেরকে থ্রেট করে, বলে আমার এলাকায় এসে আমাকে অপবাদ, নিজেরা চুরি করে আমাকে অপবাদ দিচ্ছ, সোজা পেটে ছুরি মেরে দিব, এখান থেকে ভাগো নইলে তোমাদের খবর আছে। শম্ভুর বন্ধু অবশ্য ভয় পেয়ে শম্ভুকে রেখেই চলে যায়, কিন্তু শম্ভু কিছু করতে পারছে না। এর জন্য তারা এখান থেকে চলে আসে আর শিবাকে নিয়ে আবার ওইখানে আসে। তারা অবশ্য ভেবেছিল যে শিবাকে দিয়ে মেয়েটিকে ভয় দেখাবে, কিন্তু শিবা নিজেই এই মেয়েটিকে থেকে ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি শম্ভুদের নিয়ে এখান থেকে সটকে পড়ে। মূলত এর কারণ হচ্ছে শিবা এই মেয়েটিকে মনে মনে অনেক পছন্দ করে, কিন্তু কথা বলার সাহস নেই।
কখনো প্রপোজও করেনি। এই জন্য শিবা সেখান থেকে চলে যায়। অবশ্য শিবা চলে যাওয়ার পর শিবার সাথে থাকা ছেলেটি শম্ভুকে জানায় যে সামনের মোড়ে মেয়েটির বাবার একটি জুয়েলারির দোকান আছে, সেখানে গিয়ে কথা বলে দেখো কিছু করতে পারো কিনা। এই জন্য শম্ভু তার বন্ধুকে নিয়ে এই মেয়েটির বাবার দোকানে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে অনেক মানুষ সেখানে ভিড় করে আছে, অবশ্য পুলিশও আছে। তারা বুঝতে পারে যে গতরাতে মেয়েটির বাবার দোকানেও চুরি হয়েছে, আর যে মানুষগুলো ভিড় করেছে তারা এই দোকানে গহনা বন্ধক রেখেছিল। এমন অবস্থা দেখে শম্ভু বুঝতে পারে যে এটা কথা বলার সঠিক সময় না। আর এই সময় এখানে আমাদের আরেকটি চরিত্রকে দেখানো হয়, যাকে দেখা মাত্রই দোকানের ভেতর থেকে একজন পুলিশ এসে বলে যে তুমি এখানে কি করছো। মেয়েটি বলে আমারও কিছু গহনা এখানে বন্ধক ছিল, তাই খোঁজ নিতে এসেছি। পুলিশ সদস্য বলে ঠিক আছে, তুমি বাড়ি চলে যাও, আমি খোঁজ নিয়ে তোমাকে জানাবো। এদিকে দোকানে ভিড় দেখে শম্ভু যখন চলে যাচ্ছিল তখন এই মেয়েটির পাশে থাকা একজন মহিলা শম্ভুকে দেখিয়ে বলে, চন্দ্রা, ওই যে ছেলেটি যাচ্ছে ওর নাম শম্ভু। মূলত এই মেয়েটির নাম চন্দ্রা। এই চন্দ্রার চরিত্রটা ভালো করে মনে রাখবেন, কারণ এই চন্দ্রার চরিত্র সামনে অনেক বড় ভূমিকা রাখবে। এদিকে শম্ভু সেলাই মেশিন জোগাড়ের কোনো ব্যবস্থা করতে পারছে না, এই জন্য সে সেই দোকান মালিকের কাছে যায় আর মালিককে বুঝিয়ে বলে যে আপনি আমার মাকে মেরেছিলেন, এই জন্যই আমি আপনাকে মেরেছি। আমি আপনাকে 2টো ঘুষি মেরেছিলাম, এখন আপনি চাইলে আমাকে 4টি ঘুষি মারুন, মামলা করবেন না। তাও মজার বিষয় হলো দোকানদার সত্যি সত্যি তাকে ঘুষি মারে, আর এভাবে সেলাই মেশিনের পর্ব শেষ হয়। সিন চলে যায় স্টেট পর্যায়ের ক্যারাম কম্পিটিশনে। শম্ভুর মুখে চোটের দাগ, হাতের আঙ্গুলও ব্যান্ডেজ, মানে দোকানদার মেরে ইচ্ছে করে তার আঙ্গুলেরই হাল করেছে। এই জন্য হাতের ব্যথার কারণে শম্ভু ভালো খেলতে পারে না, এই জন্য সে হেরে যায়। শম্ভুকে হতাশ দেখে রুদ্রা তখন বুঝিয়ে বলে চিন্তা করিস না, এবার পারিসনি তাতে কি, পরের বছর নিশ্চয়ই পারবি। এই বলে রুদ্রা চলে যায়। আর এরপরই সেখানে সেই সেলাই মেশিন চুরি করা ওই মেয়েটির এন্ট্রি হয়। এই মেয়েটির নাম পদ্মা। পদ্মা বলে, আমি পাড়ার একজন গরিব মহিলার জন্য ওই মেশিনটি নিয়েছিলাম, পরে শুনতে পেরেছি দোকানদার তোমাকে খুব মেরেছে। আমার শুনে খুব খারাপ লেগেছে, তাই তোমাকে দেখতে এসেছি। সোম বলে, হ্যাঁ, দোকানদার আমাকে ইচ্ছা মতো পিটিয়েছে, হাতের আঙ্গুলও ভেঙে দিয়েছে, আর আমি ক্যারাম খেলা হেরে 1 বছর পিছিয়েও গেলাম। কিন্তু আমি জানি তুমি একটা ভালো কাজের জন্য মেশিনটি চুরি করেছ, তাই তোমাকে মাফ করে দিয়েছি, এবার চলে যাও ঘ্যান ঘ্যান না করে। অবশ্য পদ্মা যখন চলে যাচ্ছিল শম্ভু তাকে থামিয়ে অফার করে যে তুমি এখানে এসে আমার সাথে দেখা করেছো বলে আমার খুব ভালো লেগেছে। এরপর শম্ভু পদ্মাকে পরের দিন তার সাথে ঘুরতে যাওয়ার অফার করে। এরপর সিন চেঞ্জ হয়, শম্ভুকে দেখা যায় পদ্মাকে নিয়ে ওয়াচ টাওয়ার এসেছে। পদ্মাও খুব এনজয় করছে, আর এখান থেকেই তাদের লাভ স্টোরি শুরু। এরপর থেকে হরহামেশাই শম্ভু আর পদ্মার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখা। এর মধ্যে আমাদেরকে পদ্মার ছোট ভাই কানানের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। সিন চলে যায় ভুরার বাড়িতে। ভুরার বাড়িতে মূলত আজ একটি পূজার অনুষ্ঠান, ভুরাও সেই অনুষ্ঠানে অংশ নিচ্ছে। শম্ভু খেয়াল করে কিছু লোক ভুরাকে মারার জন্য ছুরি নিয়ে তার দিকে এগিয়ে আসছে। তাৎক্ষণিকভাবে কায়দা করে শম্ভু গুনাকে সরিয়ে দেয়, কিন্তু শম্ভু ছুরির আঘাত পায়। ভুরাও খেয়াল করে শম্ভুকে সেখান থেকে সরিয়ে দেয়। তাকে যারা মারতে এসেছিল তাদেরকে মারতে থাকে। অবশ্য ওই লোকগুলো কোনোরকম সেখান থেকে পালিয়ে যায়। এর পরের সিনে রুদ্রাকে দেখানো হয়। রুদ্রা মূলত সেন্থিল এবং ভুরার সাথে মিটিং করছে, আর এই মিটিংয়ে রুদ্রাও জানায় যে সেন্থিল ভুরাকে মারার জন্য কোনো লোক পাঠায়নি, কোনো কমন শত্রু আক্রমণ করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করেছে। যদিও রুদ্রা মিটমাট করতে দুপক্ষকে এখানে ডেকেছে, কিন্তু ভুরা কখনোই সেন্থিলকে বিশ্বাস করতে পারছে না, এই জন্য তাদের মধ্যে সমস্যাটা আরও বেড়ে যায়। এখান থেকে সিন প্রেজেন্টে। 11 নম্বর ব্লকে মার খাওয়ার পর শম্ভু এখন হাসপাতাল থেকে জেলে ফিরেছে। জেলার শম্ভুকে ডেকে তাকে অন্য একটি জেলে ট্রান্সফারের অফার দেয়, কিন্তু শম্ভু জানায় যে স্যার আমার মা কাছেই থাকে, মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসে, তাই আমি দূরে যেতে চাই না। তখন জেলার জানতে চায় শম্ভু কতটুকু পড়াশোনা করেছে। শম্ভু জানায় সে মোটামুটি পড়াশোনা জানে। এজন্য জেলার শম্ভুকে তাদের মেমো পড়াশোনার কাজ দেয়, যাতে করে শম্ভুর উপর 11 নম্বর ব্লকের কেউ হামলা না করতে পারে। এদিকে সিন চলতে থাকে, আর এখানে দেখানো হয় নতুন জেলারের কড়াকড়িতে জেলের ড্রাগের চালান আনা একদমই অসম্ভব হয়ে পড়েছে, প্রায় সব চালানই ধরা পড়ে যাচ্ছে। তবে কিছুক্ষণ পরই দেখা যায় শম্ভু রাজুর সাথে দেখা করছে, এবং তার সাথে দেখা করে শম্ভু তার কাছে তার ব্লক চেঞ্জ করার কথা জানায়। রাজু মূলত জানে যে শম্ভু ভালো ক্যারাম খেলতে পারে, তার রাজু চায় শম্ভুকে তাদের ব্লকে নিয়ে আসার জন্য, কারণ সেন্থিলের ব্লকে সেন্থিলও ক্যারাম খেলতে খুবই পছন্দ করত। এরপর সিন চলে যায় সেন্থিলের রুমে। শম্ভু এবং সেন্থিল ক্যারাম খেলছে, বাকিরাও বাজি ধরছে। টান টান উত্তেজনার খেলায় শম্ভুই এই ম্যাচটি জিতে যায়, এবং শম্ভুর খেলা দেখে সেন্থিলও খুশি হয়, আর সেন্থিলের সাথে শম্ভুর সম্পর্কে কিছুটা উন্নতিও হয়।
এরপর আমাদের মুরুগান নামে একজন বিশিষ্ট ব্যবসায়ীকে দেখানো হয়। সে মূলত সেন্থিলের সাথে দেখা করতে এসেছে। মূলত সেন্থিলই তাকে অনুরোধ করে এখানে ডেকেছে। সেন্থিল এবং মুরুগানের কথা শুনে বোঝা যায় যে মুরুগানও সেন্থিলের পূর্ব পরিচিত। মুরুগান একজন পলিটিশিয়ান, আর সর্বশেষ নির্বাচনে সেন্থিল তাকে সাহায্য করেনি বলে সে সেন্থিলের উপর রাগ করে আছে। আর সেন্থিল তার কাছে আগের বারের জন্য মাপ চেয়ে তাকে সাহায্যের জন্য বলে, যেন মুরুগান বড় কাউকে ধরে জেলের এই জেলারকে বুঝিয়ে সুঝিয়ে তার ব্যবসাটা চালানোর ব্যবস্থা করে দেয়। তাহলে সেন্থিলের ড্রাগের চালানোর কোনো সমস্যা হবে না। মুরুগান জানতে চায় এতে তার কী লাভ হবে। সেন্থিল জানায় যে নির্বাচনের জন্য সে মুরুগানকে 10 কোটি টাকা ব্যবস্থা করে দিতে পারবে। এখন মুরুগান কি করবে সেটা মুরুগানের ব্যাপার। সিং চলে যায় আদালতে। অন্যদের সাথে শম্ভুকেও আদালতে আনা হয়েছে। আদালত চত্বরে যাওয়া মাত্রই রাজু শম্ভুকে বলে, তুমি যদি আমাদের ড্রাগের সাপ্লাই এনে দিতে পারো তাহলে সেন্থিল ভাই তোমাকে আমাদের ব্লকে নিয়ে নেবে। এখানে কান্নানকেও দেখা যায়। এরপর আমরা দেখতে পাই শম্ভু কায়দা করে কান্নানের সাথে জুতা বদল করছে। শুনানি শেষে সবাইকে জেলে নিয়ে যাওয়া হয়। এরপর এক এক করে চেক করা হচ্ছিল। শম্ভু জেলে ঢোকা মাত্রই রাজুকে তার জুতা জোড়া দিয়ে দেয়। রাজু অবশ্য বুঝতে পারছিল না যে শম্ভু কেন তাকে জুতা দিল, কিন্তু কিছুক্ষণ পরই রাজু বুঝতে পারে জুতার তলায় কিছু আছে। রাজু জুতারি হাতে নিয়ে তলা খুলতে দেখতে পায় এর মধ্যেই ড্রাগের চালান আছে। এই ঘটনা সেন্থিলকে জানানো মাত্রই সেন্থিল অনেক খুশি হয়, আর এজন্য শম্ভুকে ডেকে জিজ্ঞাসা করে কিভাবে সেই ড্রাগ এনেছে, যেখানে অনেক অভিজ্ঞ লোক থাকতে তারাও ফেল করছে। শম্ভু জানায়, আমি খেয়াল করেছি যে চেকিংয়ের সময় পুলিশ জুতা চেক করে না, তাই আমার শালাকে দিয়ে এই ড্রাগ আনিয়েছি। সেন্থিল বলে, নিজে বিক্রি করলে তো আরও বেশি টাকা ইনকাম করতে পারতে, আমাকে কেন দিলে? শম্ভু জানায়, আপনার ব্লগে আসার জন্য আমি এই ঝুঁকি নিয়েছি। আমি জানি আমার জন্য আপনার ব্লগটি সবচেয়ে নিরাপদ। পাশ থেকে দাস তখন শম্ভুকে সাপোর্ট করে সেন্থিলকে বলে, ভাই এই ছেলেটি আমাদের রাজুকে শিবার হাত থেকে বাঁচিয়েছিল। সেন্থিলতে ইমপ্রেসড হয়ে শম্ভুকে তাদের ব্লকে নিয়ে নেয়। এখান থেকে সিন আবার ফ্ল্যাশব্যাকে। শম্ভু জাতীয় পর্যায়ের ক্র্যাম্প চ্যাম্পিয়নশিপ জিতেছে। 3 মাস পর বোম্বেতে সরকারি খরচে খেলতে যাবে, আর সেদিন রাতেই তারা প্রতিবেশীর এক বাড়িতে সিনেমা দেখতে যায়। পাড়ার অনেকেই এখানে সিনেমা দেখতে এসেছে, পদ্মাও ছিল। শম্ভু পদ্মার পাশে এসেই বসে। এরপর অন্ধকারের সুযোগ নিয়ে কিছুক্ষণ পর তারা ঘনিষ্ঠ হয়ে ওঠে। তবে একটু পরই এই বাড়ির মহিলা এসে লাইট জ্বালানো মাত্রই তারা ধরা পড়ে যায়, আর এই ঘটনা সারা বস্তিতে রটিয়ে যায়। এজন্য অবশ্য পদ্মা খুবই লজ্জা পাচ্ছিল। আশেপাশের মানুষজন তাদেরকে নিয়ে বিভিন্ন কথা বলছিল। যেখানেই যাচ্ছে সেখানেই পদ্মাকে সবাই তাদের ওই কথাই মনে করিয়ে দিচ্ছে। লজ্জায় পদ্মা শম্ভুর সাথে দেখাও করা বন্ধ করে দেয়। শম্ভু পদ্মাকে তার বাসায় খুঁজতে এলে পদ্মাও জানায় এই ঘটনার জন্য এলাকায় তার বের হওয়াই মুশকিল হয়ে যাচ্ছে, সবাই ছিচি করছে। পদ্মা তখন শম্ভুকে বলে যে কলেশ্বর তাকে বাজে ইঙ্গিত দিয়েছে, আর এজন্য কান্নান তাকে বাধা দিলে কলেশ্বর কান্নানকেও চর মেরেছে। এটা শুনে শম্ভু বেশ কষ্ট পায়, আর ঠিক করে সে কলেশ্বরের সাথে দেখা করবে। এজন্য শম্ভু কান্নানকে নিয়ে কলেশ্বরের সাথে দেখা করতে চায়। শম্ভু কলেশ্বরকে বিভিন্নভাবে অনুরোধ করে যেন কলেশ্বর তার প্রেমিকা কান্নানের বোনকে আর উত্ত্যক্ত না করে, কিন্তু কলেশ্বর ছিল অহংকারী আর একই স্বভাবের। উল্টো আরও বেশি উত্ত্যক্ত করবে জানিয়ে শম্ভু আর কান্নানকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। শম্ভু নাছরবান্দা। শম্ভু এই বিষয় নিয়ে রুদ্রার কাছে গিয়ে সব কিছু জানায়, কিন্তু রুদ্রা সব কিছু জানার পর বলে এইসব ছোটোখাটো ঘটনায় কলেশ্বরের সাথে সে কথা বলতে যেতে পারবে না, আর কলেশ্বরেতে আরও ক্ষেপে গিয়ে শম্ভুকে মারধর করবে। তাই রুদ্রা এই কাজ করবে না বলে ওকে ফিরিয়ে দেয়। শম্ভুরও কী করার, শম্ভু ফিরে যাচ্ছিল। তখন শম্ভুর চোখ পড়ে শিবার বন্ধুর ওই বাইকটার দিকে, কারণ এটা ছিল সেই বন্ধুর বাইক যেটাতে সবসময় 2টি ছুরি রাখা থাকত। শম্ভু অনেক চিন্তাভাবনা করে সুযোগ বুঝে সেই ছুরি 2টি সেখান থেকে চুরি করে বন্দরে কলেশ্বরের ঘাঁটিতে যায়। তবে তাদের উদ্দেশ্য ছিল ছুরি দেখিয়ে ভয় দেখানো, কিন্তু শম্ভুরা বন্দরে এসে দেখতে পায় কলেশ্বর তার লোকজনদেরকে নিয়ে ডিং করছে। এজন্য শম্ভুরা কলেশ্বরের লোকজনদের যাওয়ার অপেক্ষা করছিল। এর কিছুক্ষণ পর কলেশ্বরের লোকজন চলে যায় এবং মাতাল অবস্থায় কলেশ্বর বাইক নিয়ে এদিকে আসছিল। কলেশ্বরকে দেখে শম্ভু এবং কান্নান তার পথ আটকিয়ে আবারও তাকে বোঝানোর চেষ্টা করে যে পদ্মাকে যেন আর ডিস্টার্ব না করে, কিন্তু কলেশ্বর ওই যে আগে বলেছিলাম কলেশ্বর একটু এগুয়ে টাইপের, তাই কলেশ্বর কোনো কথা না শুনে উল্টো এদের দুজনকে মারতে শুরু করে। এক পর্যায়ে অসতর্কতাবশত কান্নানের কোমর থেকে একটি ছুরি পড়ে যায়, আর কলেশ্বর সেটা দেখে ফেলে। কলেশ্বর এতে আরও ক্ষিপ্ত হয়ে যায়।
কলেশ্বর বলে, তোরা আমাকে মারার জন্য ছুরি নিয়ে এসেছিস? এরপর কলেশ্বর কান্নান আম্মুকে মারার জন্য খুব চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে কলেশ্বর যখন কান্নানকে ছুরি মারতে যাবে তখনই শম্ভু পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এতে করে কলেশ্বর শম্ভুকেও মারতে আসছিল। এই সুযোগে কান্নানও তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ছুরির আঘাতে কলেশ্বর তখন তার বাইকের উপর লুটিয়ে পড়ে আর বাইকের হর্ন বেজে ওঠে। একটু দূরে রাস্তায় দাঁড়িয়ে কলেশ্বরের লোকজনেরা তখন বুঝতে পারছিল সেখানে হয়তো কলেশ্বরের কোনো প্রবলেম হয়েছে, এই জন্য তারা দেখার জন্য এদিকে আসছিল। আর শম্ভু সেটা বুঝতে পেরে কান্নানকে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অবশ্য কলেশ্বরের লোকেরা কাছে এসে বুঝতে পারে শম্ভুই কলেশ্বরকে ছুরি মেরে পালিয়েছে। এজন্য তারা কান্নান এবং শম্ভুর পিছু করতে থাকে। এরপর সিন আবার প্রেজেন্টে, মানে 7 নম্বর ব্লকে। এখানে সেন্থিলকে একটু চিন্তিত দেখাচ্ছিল, কারণ জেলারে কড়াকড়ির জন্য জেলা তার ব্যবসা একদমই ডাউন হয়ে যাচ্ছে। এখন কি করা যায় কোনো উপায় পাচ্ছিল না। ঠিক তখনই শম্ভু এসে বলে, সেন্থিল ভাই, জেলের মধ্যে একটা ক্যারাম প্রতিযোগিতা দিলে কেমন হয়? শম্ভু সেন্থিলকে আরও বোঝায় যে সেন্থিলের নেতৃত্বে যদি ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তাহলে সেন্থিলের সাথে জেলার সম্পর্কটা ঘনিষ্ঠ হতে পারে। তাই এই আইডিয়াটা সেন্থিলেরও পছন্দ হয়। এর জন্য পরের দিনই সেন্থিল জেলারের কাছে একটি ক্যারাম টুর্নামেন্টের প্রস্তাব রাখে। জেলারও তখন চিন্তা করে যে ক্যারাম টুর্নামেন্টের মধ্য দিয়ে এই দুই গ্যাংয়ের মধ্যে সম্পর্কটা হয়তো বা ভালো হতে পারে। এই জন্য সে প্রস্তাব মঞ্জুর করে। সিন চলে যায় টুর্নামেন্টের দিন। একের পর এক খেলা চলতে থাকে। এদিকে সেন্থিলদের ব্লক থেকে সেন্থিল এবং শম্ভু বিজয়ী হয়েছে, আর এদিকে ভেলু এবং মানিদের ব্লক থেকে শিবা এবং আরও একজন বিজয়ী হয়েছে। এখন এই 4 বিজয়ীর খেলা। সিন চলে যায় ফাইনাল টুর্নামেন্টের দিন। খেলা চলছে। এর মধ্যে 11 ব্লকের মানি এবং ভেলুদেরও দেখা যায়। টুর্নামেন্টের সুযোগে তারা সেন্থিলকে তার ব্লকের বাইরে আনবে, আর এই সুযোগে তারা সেন্থিলকে মারবে। ভেলু শিবার হাতে জেলে বানানো একটি অস্ত্র তুলে দেয় এবং বলে দেয় কিভাবে তাকে মারবে। এদিকে ভেলুর ব্লকে থাকা সেন্থিলের গুপ্তচর দাসকে ফোন করে জানিয়ে দেয় যে সেন্থিলকে মারার প্ল্যান চলছে। এই জন্য দাস সেন্থিলকে নিষেধ করছিল যে সেন্থিল যেন ব্লকের বাইরে না যায়। তবে সেন্থিলের কথা, বাচ্চাদের কারণে ভয় পেয়ে দূরে থাকতে পারবো না, ওরা আমার কিছুই করতে পারবে না। অবশ্য বের হওয়ার সময়ই সেন্থিলের হাতে একটি চোট লেগে যায়, ফলে সেন্থিল ম্যাচ খেলতে আসতে পারবে না বলে জানায়। এতে ভেলুর লোকেরাও হতাশ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শিবা এবং শম্ভুর মধ্যকার যে খেলা চলছিল সেটি দেখতে সেন্থিল মাঠে আসে। সবাই ভাবছিল সেন্থিল হয়তো বা ভয় পেয়েছে, মূলত এই জন্যই সেন্থিল সেখানে আসে। খেলা খেলার মতোই চলছিল। ভেলুর লোকরা ওত পেতেছিল কখন তার আক্রমণ করবে। সেন্থিলের লোকেরাও সেখানে সতর্ক অবস্থানে রয়েছে। তবে খেলা শেষ না হতেই ভেলুর লোকেরা তাঁবু ফেলে দেয়। সেন্থিলও তার লোকেদের আক্রমণ করতে থাকে। তবে মারামারি শুরু হলে সেন্থিল ভেলুর লোকেদেরকে তুলোধনা করতে শুরু করে। শম্ভু পাশে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে রাজু সেখানে ছিল। সেন্থিল একের পর এক ভেলুর লোকেদের মেরেই যাচ্ছে। ঠিক তখনই এমন একটি ঘটনা ঘটে যা কেউ কল্পনাও করেনি। আচমকা শম্ভু ক্যারামের একটি কাঠ ভেঙে সেন্থিলের গলায় ঢুকিয়ে দেয়। সাথে সাথে রাজু বলে, সেন্থিল ভাই তোকে এত ভালো জানে আর তুই এভাবে ধোকা দিলি? শম্ভু শুধু জানায়, আমি কাউকে ধোকা দিইনি, আমি বুড়ার উপকারের প্রতিদান দিচ্ছি। তার মানে বুড়ার কথা মতোই শম্ভু সেন্থিলকে মেরেছে। এখান থেকে সিন শিফট হয়, আমাদের হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখানে দেখানো হয় সেন্থিল আসলে মারা যায়নি। ওই আঘাতের পর সেন্থিল হসপিটালে ভর্তি। এখানে আমাদের সেন্থিলের বউ আর শালাকেও দেখানো হয়। সেন্থিলের শালার নাম কুমার। কুমার মূলত পুলিশ কনস্টেবল। শম্ভুর আঘাতের পর সেন্থিল মারা না গেলেও তার শরীরের প্রায় বেশিরভাগ অংশে অকেজো হয়ে গেছে। সেন্থিলের বউ বারবার তার ভাইকে বলছিল যে সেন্থিলের এই অবস্থা করেছে তাকে যেন খুঁজে বের করে। এখান থেকে সিন আবার ফ্ল্যাশব্যাকে, মানে কলেশ্বরকে মারার ওই রাতে। কলেশ্বরকে মারার পর শম্ভু এবং কান্নান সোজা সেখান থেকে রুদ্রার কাছে এসে সব কিছু স্বীকার করে নেয়। রুদ্রা তাদের বলে, তোমরা আপাতত শান্ত হও এবং ভুরার সাথে দেখা করে মিটমাট করে ফেলো। কারণ ভুরা ছিল কলেশ্বরের একমাত্র প্রতিপক্ষ। এই জন্য শম্ভুরা ভুরার বাসায় যায় এবং সেখানে গিয়ে দেখতে পায়, মানে ওরা যার ছুরি চুরি করেছিল সেটি ছিল মূলত ভুরার ছোট ভাই শঙ্করের ছুরি। আর ভুরা এখন শঙ্করকে মারধর করছে, কারণ সবার ধারণা শঙ্করই হয়তোবা কলেশ্বরকে খুন করেছে। কিন্তু শম্ভু ভুরাকে সত্যিটা জানায় যে খুন আসলে সেই করেছে। অবশ্য শোনা মাত্রই ভুরা শম্ভুকে মারতে শুরু করে। এদিকে আবার রুদ্র তাদেরকে পাঠিয়েছে। তাই কিছুক্ষণ পর ভুরা সিদ্ধান্ত দেয়
যে ওদেরকে বছর খানিকের জন্য এলাকার বাইরে লুকিয়ে রাখবে। এখানে আমরা চন্দ্রাকেও দেখতে পাই। আপনাদের মনে আছে আমি চন্দ্রার কথা বলেছিলাম? এই সে চন্দ্রা। চন্দ্রা মূলত বুড়ার ওয়াইফ। চন্দ্রা তাদের সব কিছু শোনার পর বুড়াকে ভিতরে ডেকে পরামর্শ দেয় যে তোমার ছোট ভাই শঙ্করকে তো কেউই ভয় পায় না, ওকে তো একসময় তোমার জায়গায় আনতে হবে। শঙ্করকে যদি এই খুনের দায় দিয়ে জেলে পাঠানো হয়, সবাই তখন শঙ্করের কথা জেনে যাবে এবং কলেশ্বরের মধ্যে এত বড় একজন গুন্ডাকে মেরেছে, তখন শঙ্করের একটু নাম রাখা হবে। এদিকে শম্ভুরা বেঁচে যাবে। চন্দ্রার পরামর্শ বুড়ার মনে ধরে এবং সেই মোতাবেক কাজ করার সিদ্ধান্ত নেয়, যদিও এটা অনেক বড় রিস্ক ছিল। আর এতে সেন্থিলের সাথে গুনার সম্পর্ক আবারও নষ্ট হবে। এরপর শম্ভু এবং কান্নান সেখান থেকে চলে আসে। এদিকে শঙ্করও খুনের দায়ে খুশি মনে জেলে চলে যায়। শঙ্করও খুব খুশি, কারণ কলেশ্বরকে খুনের দায় সে জেলে এসেছে, এটা কি কম কথা? তবে বুড়া জানে সেন্থিল সুযোগ পেলেই এর বদলা নিবে। এই জন্য বুড়া জেলের মধ্যেই শঙ্করের যথেষ্ট প্রোটেকশনের ব্যবস্থা করে। তারপরও সেন্থিলের লোকেরা ওত পেতে ছিল। শঙ্কর যখনই একা হয় তখনই সেন্থিল শঙ্করকে খুন করে, কারণ কলেশ্বর ছিল সেন্থিলের ডান হাত। এদিকে শঙ্করের খুনের খবর পেয়ে শম্ভু বুড়ার সাথে দেখা করে তার কাছে মাপ চায়। বলে, ভাই আমার জন্য এত কিছু হয়ে গেল, সব দোষ আমারই। কিন্তু বুড়া শম্ভুকে বোঝায় এ তো তোর কোনো দোষ নেই, তুই বাড়িতে চলে যা। এতে করে শম্ভু বুড়ার আচরণে আরও বেশি অভিভূত হয় আর ঠিক করে বুড়া যা বলবে তাই সে করবে, কারণ একমাত্র বুড়াই তাকে এই বিপদ থেকে সাহায্য করেছে। এখান থেকে সিন চলে যায় এর কয়েকদিন পর জেলা পর্যায়ের সম্মেলনে। এখানে মূলত সেন্থিলের ওয়াইফ রুদ্রার সাথে দেখা করে এবং রুদ্রাকে জানায় যে জেলা সচিবের সাথে তাদের কথা হচ্ছে, সেন্থিলকে তারা তাদের দলে নিয়ে নেবে। তবে তার জন্য জেল খেটে মামলা ক্লিয়ার করতে বলেছে। তবে সেন্থিল জেলে যাওয়ার আগে গুনার সাথে তার সব বিরোধ মেটাতে হবে। এই জন্য সেন্থিলের ওয়াইফ রুদ্রাকে অনুরোধ করে যে আপনি ওদের মধ্যে আপোষ করে দিন। প্রয়োজনে বুড়ারও দলবদল করে সেন্থিলের সাথে যোগ দেওয়ার জন্য অনুরোধ করতে বলে। এখান থেকে সিন চলে যায় বুড়ার বাসার ছাদে। বুড়া এবং ভেলু এই প্রস্তাবটি নিয়ে আলোচনা করছে। তারা ভাবছিল সেন্থিলের সাথে বিরোধ থাকলেও সেন্থিল রাজনীতিতে গেলে তাদেরই লাভ হবে, যদিও শিবায়ের বিরোধিতা করে এবং মনে করিয়ে দেয় যে এর আগেও সেন্থিল বারবার তাদের ধোঁকা দিয়েছে। এর মধ্যে চন্দ্রাও এসে পড়ে। চন্দ্রা এসে সব শোনার পর চন্দ্রা অবশ্য সেন্থিলের বিরুদ্ধে এমন কিছু কথা বলে এতে করে বুড়া সেন্থিলের উপর আরও বেশি রেগে যায়। আর এর মধ্যেই পুলিশের এক কর্মকর্তার ফোন আসে। সে জানায় সেন্থিল টাকা খাইয়ে পুলিশের এনকাউন্টার লিস্টে তোমার আর ভেলুর নাম ঢুকিয়েছে, তোমরা একটু সাবধানে থেকো। এটা শোনার পর বীরত্ব কমার প্রশ্নই আসে না। বুড়া এবং ভেলু সেন্থিলের উপর আরও ক্ষিপ্ত হয়ে যায়। এদিকে আবার পদ্মা এবং শম্ভুকে নিয়ে লোকেরা এখনও বাজে মন্তব্য করে যাচ্ছে। এজন্য কান্নান বারবার শম্ভুকে অনুরোধ করছে এখনই যেন তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তাই কান্নানের অনেক অনুরোধ করার পর শম্ভু তার মাকে নিয়ে পদ্মাদের বাড়িতে আসে এবং পদ্মার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু পদ্মার বাবা কিছুতেই শম্ভুর সাথে তার মেয়ের বিয়ে দিতে চাচ্ছে না। অবশ্য কান্নান তার বিরোধিতা করে এবং পদ্মার বাবা মেনে না নিলেও কান্নান তার বাবার অবাধ্য হয়ে জোর করে পদ্মাকে শম্ভুর সাথে উঠিয়ে দেয়। পদ্মাও চুপচাপ শম্ভুর সাথে শম্ভুর বাড়িতে চলে যায়। এরপর শুরু হয় তাদের বিয়ের প্রস্তুতি। তবে এর মধ্যেই বুড়া শম্ভুকে ডেকে পাঠায় এবং খবর পাওয়া মাত্রই শম্ভু বুড়ার বাড়িতে যায়, যেখানে বুড়া এবং ভেলু শম্ভুকে বলে যে সেন্থিল কিভাবে তাদের নাম পুলিশের এনকাউন্টার লিস্টে ঢুকিয়েছে। তাই বুড়া সেন্থিলকে জেলে মেরে ফেলার প্ল্যান করছে। যেহেতু জেলে সেন্থিলের ব্লকে ঢোকা সহজ হবে না, তাই নতুন কাউকে দরকার যাকে সেন্থিলরা কখনোই দেখেনি বা জানে না। সেন্থিল আবার ক্যারাম খেলতে খুব পছন্দ করে, আর এজন্যই শম্ভুই এই কাজের জন্য সবচেয়ে পারফেক্ট। যদিও শম্ভুর বিয়ের প্রস্তুতি চলছিল, কিন্তু ভোরার কাছে তার জীবন ঋণী হয়ে আছে। এজন্য ভোরার উপকারের প্রতিদান দিতে শম্ভু রাজি হয়ে যায়। আর এভাবেই শম্ভু এই দুই গ্যাংয়ের মধ্যে জড়িয়ে গিয়েছিল। এরপরের সিন কারাগারের গেটে। শম্ভু জামিন নিয়ে বেরিয়ে এসেছে। বাসায় ফেরার সময় শম্ভু কান্নানকে বলছিল তার কাছে ভোরার থেকে সেন্থিলকে বেশি ভালো মানুষ মনে হচ্ছে। আর এখন শম্ভুর এটাই ভেবে খারাপ লাগছে। শম্ভু এখন পদ্মাকে বিয়ে করেই সব ঝামেলা থেকে মুক্ত থাকতে চায়। এজন্য শম্ভু জেল থেকে ছাড়া পেয়েই বুড়ার সাথে গিয়ে দেখা করে তার এই সিদ্ধান্ত জানায়। কিন্তু বুড়া কিছুতেই শম্ভুকে ছাড়তে চাচ্ছিল না। বুড়া বারবার শম্ভুকে অফার করছিল যে এখন আমিই ডন, তুই আমার সাথে কাজ কর, তোর কোনো ভয় নেই। কিন্তু শম্ভুর কথা, সে ক্যারাম খেলতে চায়, ক্যারাম খেলে সরকারি চাকরি পেতে চায়, সুখে সংসার করতে চায়। সে আর এই গ্যাংয়ের লড়াইয়ের মধ্যে থাকবে না। এই বলে শম্ভু সেখান থেকে চলে যায়। এখান থেকে সিন চলে যায় 8 বছর পর। আমাদের দেখানো হয়
শম্ভু এখন অনেক ভালো আছে, ক্লাবের ক্যারাম খেলা নিয়ে ব্যস্ত। এদিকে সেন্থিলের অবস্থা তেমনটা ভালো না, অনেক টাকা দেনা হয়ে গেছে। শম্ভুর বন্ধুকেও দেখানো হয়, সে বস্তির ওপর দিয়ে হাইওয়ে তৈরির বিরুদ্ধে বস্তিবাসীদের থেকে পিটিশন সাইন করিয়ে নিচ্ছে। এদিকে আবার রুদ্রা শম্ভুকে ফোন করে তার মেয়ের বয়ঃসন্ধিকালের অনুষ্ঠানে দাওয়াত দেয়। রুদ্রা এটাও জানায় সেখানে ভুরা আর সেন্থিল উপস্থিত থাকবে। আর এটা শুনেই শম্ভু বেশ চিন্তিত হয়ে যায়, কারণ সেই জেলের কাহিনীর পর শম্ভু ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় সেন্থিল এবং ভুরার থেকে অনেক দূরে ছিল। এরপরের সিন রুদ্রার বাড়ির অনুষ্ঠানে। শম্ভু পদ্মা এবং কান্নানকে সাথে নিয়ে অনুষ্ঠানে এসেছে। আসার পরই ভুরা শম্ভুকে ভিতরে ডেকে নিয়ে যায় এবং শম্ভুকে বলে শম্ভু যেন তার বন্ধু হামিদকে বোঝায় যে রাস্তা তৈরিতে পিটিশন না করতে, রাস্তাটা তৈরি হলে তাদের সকলেরই উপকার হবে। তারপর এটাও বলে কাল শহরের লোকদের নিয়ে মিটিং হবে, সেখানে শম্ভুকে উপস্থিত থাকতে হবে এবং হামিদকেও সাথে করে নিয়ে আসতে বলে। ভুরার সাথে কথা শেষে শম্ভু অনুষ্ঠান থেকে চলে যাচ্ছিল, আর ঠিক তখনই সেন্থিলের ডান হাত মানে দাস এসে শম্ভুকে দেখে ফেলে। তার শম্ভুকে এতদিন পর দেখেই সেন্থিলের কথা বলে যে সেন্থিল দাদা এখনও তোমার কথা বলে, সেন্থিল দাদাও এখানে এসেছে, চলো তোমার সাথে কথা বলিয়ে দিই। যদিও শম্ভু যেতে চাচ্ছিল না, তারপরও বাধ্য হয়ে শম্ভু সেন্থিলের সাথে দেখা করতে চায়। এরপর সেখানে একটি মিটিং শুরু হয়। মূলত বুড়া এবং সেন্থিলকে নিয়ে সরকারি এক কর্মকর্তা তাদের একসাথে কাজ করার জন্য আহ্বান করে, কারণ রাস্তা তৈরির জন্য বুড়া এবং সেন্থিলের আপোষ হয়ে যাওয়াটা অনেক জরুরি ছিল। তখন সেন্থিলের ওয়াইফ শর্ত জুড়ে দেয়, যদি সেন্থিলকে জেলের ভিতর কে আঘাত করেছিল তাকে ধরিয়ে দেয় তাহলে আমরা আপোষ করব। কিন্তু রুদ্রা বারবার বলে যাচ্ছে পুরনো বিষয় কেন টানছ, পুরনো বিষয় ভুলে যাও, যেটা হয়েছে হয়ে গেছে। কিন্তু তর্ক চলছিলই। রুদ্রাও বুঝতে পারছিল শম্ভুকে এখানে রাখাটা নিরাপদ হবে না, তাই রুদ্রা এক ফাঁকে শম্ভুকে সেখান থেকে সরিয়ে দেয়। কিন্তু শম্ভুর মনের মধ্যে শুধু বারবার একটাই বিষয় কাজ করছে, সেন্থিলকে যে সেই মেরেছিল সেটা প্রকাশ হয়ে না যায়। রুদ্রার বাড়ি থেকে ফিরে শম্ভু পদ্মাকে বলছিল, ভুরার সাথে থেকে আমি ভালো না খারাপ করেছি জানি না, ভুরা যদি এখন আমার কথা বলে দেয়। পদ্মা বলে, আরে না, তুমি ভুরাকে সাহায্য করেছ, ও এমনটা করবে না। কিন্তু শম্ভুর কথা আমি ওদেরকে রাজন দাদার সময় থেকে জানি, নিজের লাভের জন্য ওরা সব করতে পারে। এই ভুরা, সেন্থিল, চন্দ্রা, এই সবার সাথে শম্ভু শুধু একটি কারণে জড়িয়েছে, আর সেটা হলো রাজন। তবে চলুন এবার রাজনের সম্পর্কে জেনে আসা যাক। বিদেশি পণ্য ট্যাক্স ফাঁকি দিয়ে জলপথে স্মাগলিং করে নিয়ে আসাই রাজনের একমাত্র ব্যবসা। আর ভুরা, ভেলু, রুদ্রা, কলেশ্বর, সেন্থিল সবাই রাজনের সাথে কাজ করত। একদিন মথু নামে এক স্থানীয় নেতা রাজনকে ডেকে বলে, বিদেশি তৈরি ফ্যাক্টরি আসছে, আমাদের এখানেই হবে, তার জন্য আমাদের বস্তিটা খালি করাতে হবে। রাজন বলে, তাহলে ওরা কোথায় থাকবে? মথু বলে, আরে পাশেই ওদের জন্য পাকা ঘর বানিয়ে দিব, কাল পার্টি মিটিং আছে, তুই শুধু আমাকে সাপোর্ট দিবি ব্যাস। কথা মতো পরবর্তী দিন মথু পার্টি অফিসে সবাইকে ডেকে বলে, সরকারের কাছে অনেক মিনতি করে বস্তিবাসীর উন্নয়নের জন্য ঘরবাড়ি তৈরি করছি। অবশ্য জনতার প্রশ্ন, বিনা কারণে তো আর আমাদের উপকার করতে আসেনি, এর পিছে ঝামেলা আছে। মথু জানে তার কথা বিশ্বাস না করলেও বস্তির লোকেরা রাজনের কথা বিশ্বাস করবে, তাই মথু রাজনকে দেখিয়ে বলে, যদি কোনো ঝামেলা থাকতই তবে কি রাজন আমার সাপোর্ট করত? রাজনও তখন স্পষ্ট বুঝতে পারে মথু বস্তিবাসীকে ঠকানোর প্ল্যান করছে, তাই এতদিন সাপোর্ট করলেও রাজন এবার মথুর বিরুদ্ধে যায়, কারণ রাজন কখনো নিজেদের লোকেদের ধোঁকা দিতে চায় না। এজন্য রাজন সবার সামনে মথুর মুখোশ উন্মোচন করে দিয়ে বলে, আমরা আপনাকে নেতা বানিয়েছি, আমরা চেয়ারে বসাতেও পারি, উঠাতেও পারি, বস্তি খালি হবে না। রাজন বস্তিবাসীকেও আশ্বাস দেয় সে বেঁচে থাকতে কেউ তার বস্তি খালি করাতে পারবে না। রাজন সিদ্ধান্ত নেয় আপাতত কয়েকদিনের জন্য স্মাগলিং বন্ধ রাখবে। অবশ্য সেন্থিল চাচ্ছিল যে স্মাগলিংয়ের কাজটি সে সামলাবে, কিন্তু রাজন পুরো নিষেধ করে দেয়। আর ওই দিনই রাজন প্রথমবার চন্দ্রাকে দেখে এবং প্রথম দেখাতেই চন্দ্রার প্রেমে পড়ে যায়। এরপর রাজন চন্দ্রাকে বিয়ে করে ফেলে। সব কিছু ঠিকঠাকই চলছিল। একদিন একজন সৎ পুলিশ অফিসারকে এই বস্তি খালি করতে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই এসিপি ফোর্স নিয়ে বস্তি খালি করতে আসে। অবশ্য রাজন খবর পাওয়া মাত্রই এসে বাধা দেয়। রাজনের কথা, ধোঁকাবাজি করে বস্তি খালি করাতে এসেছেন, বস্তিবাসীকে সরাতে গেলে তারা যদি একবার খেপে যায় এসিডিসি কিছু দেখবে না, সবাইকে উলঙ্গ করে ছেড়ে দিবে। শোনা মাত্রই এসিপি সবার সামনে রাজনকে মারতে শুরু করে। রাজনও চুপ থাকার মানুষ নয়। রাজন এসিপিকে মেরে এসিপির গলায় ছুরি ধরে পুরো পুলিশ ফোর্সকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে। এরপর এসিপিকে অর্ধনগ্ন করে সাগরের মধ্যে নিয়ে যায়। রাজন সরকারের কাছে দাবি করে যে এসিপিকে তখনই সে ছেড়ে দিবে
যখন সরকার তাকে লিখিতভাবে দিবে যে সরকার কখনো বস্তি খালি করাতে আসবে না, বাধ্য হয়ে সরকার রাজনের ডিমান্ড মেনে নেয়। এতে করে বস্তিবাসীও আনন্দের শেষ নেই। এরপর কয়েক বছর কেটে যায়। শম্ভু তখনও অনেক ছোট। এরপর থেকে রাজন বস্তিতে কোনো নেতাকে আর ঢুকতে দেয়নি, নিজে বস্তিবাসীর উন্নয়নের কাজ শুরু করে দেয়। অন্যদিকে নেতারাও জানত যতদিন রাজন বেঁচে থাকবে তারা এই বস্তিতে ঢুকতে পারবে না, তাই তারাও রাজনকে মারার জন্য সুযোগের অপেক্ষা করছিল। আর একদিন সেই সুযোগ পেয়েও যায়। খবর আসে তামিলনাড়ুর চিফ মিনিস্টার মারা গেছে। আর এই খবর পাওয়া মাত্রই রাজন চিফ মিনিস্টারকে শেষবারের মতো দেখতে মাদ্রাজ চলে যায়। মুথু এই সুযোগে সেন্থিলকে ভুলিয়ে ভালিয়ে অন্যদেরকে নিয়ে আবার সাগরে স্মাগলিং করতে পাঠায়। একদিকে নিজেই পাঠায় এবং অন্যদিকে পুলিশকেও খবর দিয়ে দেয়, যে জন্য রাজনের বেশ কয়েকজন অ্যারেস্ট হয়। রাজন ফিরে এসে এটা জানতে পেরে সবার সামনেই সেন্থিলদের মারধর করে, মানে শাসন আর কি, কারণ রাজন নিষেধ করেছিল। সেন্থিলও এখান থেকে সোজা মুথুর কাছে গিয়ে জানালে মুথু সেন্থিলকে বলে তুই ওকে মেরে ওর জায়গাটা নিয়ে নে, কিন্তু সেন্থিল বলে বুড়া আছে তো। মুথু বলে ওকেও দলে নিয়ে নে। মুথুর কথা মতো সেন্থিল অন্যদেরকেও রাজনের বিরুদ্ধে উস্কাতে শুরু করে। রুদ্রা বলে আরে ভাই রাগ করে এমনটা করেছে, চল ভাইয়ের সাথে দেখা করে সব মিটিয়ে নেই। কিন্তু সেন্থিলরা বলে আমরা সেখানে গিয়ে অপমান হয়েছি, আমরা যাব না, তুই দাদাকে ডেকে নিয়ে আয়। এই জন্য রুদ্রা রাজনের বাড়িতে এসে রাজনকে বুঝিয়ে বলে যে ওরা হয়তো মুথুর সাথে হাত মিলিয়েছে, তুমি না বোঝালে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলতে পারে। এজন্য রাজন ওদেরকে বোঝাতে বেরিয়ে যায়। এদিকে অবশ্য এতক্ষণে রাজনকে মারার সব প্ল্যান করা হয়ে গেছে। তবে রাজন গিয়েই ওদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমি যা করছি তোদের ভালোর জন্যই করছি। অবশ্য ভোরাও সেটা বুঝতে পারে যে রাজন তাদের ভালোই চায়। এজন্য ভোরা তার মত পাল্টে ফেলে। কিন্তু কথার মধ্যেই টেবিলের নিচ থেকে একটি ছুরি পড়ে যাওয়ায় রাজন স্পষ্ট বুঝতে পারে ওরা তাকে মারতে প্ল্যান করেছে। অবশ্য রাজন তাতে ওদের কিছু বলছিল না, কিন্তু ওরা জানতো রাজন যদি এখান থেকে বেঁচে ফিরে তবে ওদের সব শেষ হয়ে যাবে। এজন্য তারা সবাই মিলে রাজনকে কুপিয়ে হত্যা করে। রুদ্রা বাধা দেওয়ার চেষ্টা করলে রুদ্রাকেও বুঝিয়ে সরিয়ে দেয়, নয়তো ওরা রুদ্রাকেও মেরে ফেলত। বাধ্য হয়ে রুদ্রা ফিরে আসে এবং সোজা বাড়িতে এসে চন্দ্রাকে জানায় যে রাজন আর বেঁচে নেই। রাজনের মৃত্যুতে পুরো বস্তিতে শোকের ছায়া নেমে আসে। চারিদিকে সবাই কান্নাকাটি করছে, কিন্তু চন্দ্রার চোখে এক ফোঁটাও জল নেই। পাশে থেকে এক বৃদ্ধ মহিলা বলে ওঠে চন্দ্রা একটু কেঁদে নে, মনের কষ্টটা হালকা হবে। কিন্তু চন্দ্রা জবাব দেয় আমি এখন কাঁদব না, যারা আমার স্বামীকে মেরেছে তারা এখনও জীবিত। দাদা দাদা করে ওরা ওর পিছে ছুরি মেরেছে। চন্দ্রা রাজনের লাশের পাশে বসে ওয়াদা করে যতদিন আমি তোমার খুনিদেরকে না মারব ততদিন আমি আমার চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়তে দিব না। এই ছিল মূলত রাজনের স্টোরি। শম্ভু এতদিন অনেকটাই বড় হয়ে গিয়েছে। সিন প্রেজেন্টে শম্ভু পদ্মাকে বলে ওই সময় ওরা রাজন দাদাকে দিয়ে বস্তির মানুষকে ধোঁকা দিতে চেয়েছিল, এখন ভুরা আমাকে দিয়ে এই কাজই করাতে যাচ্ছে। পদ্মা বলে তুমি ভয় পেও না, তোমার যেটা সঠিক মনে হয় তুমি করো। আর এর পরদিনই সরকারি কর্মকর্তারা যখন রাস্তা বানানোর বিষয়ে কথা বলতে আসে, তারা বস্তির উন্নয়নের কথা বলতে যাচ্ছিল, তখনই শম্ভু বুঝতে পেরে ভুরার সাপোর্ট না করে রাজনের মতো প্রতিবাদ করে। আর সাথে সাথে বস্তির যুবকেরা শম্ভুর পিছে এসে দাঁড়ায়। শম্ভু সবাইকে বোঝায় যে এই নেতারা নিজেদের লাভের আশায় আমাদের সরাতে চাচ্ছে, আমাদের এখন এক হয়ে প্রতিবাদ করতে হবে। এদিকে সবার সামনে ভুরাকে এভাবে অপমান করায় ভুরা শম্ভুকে মারার প্ল্যান করছিল। চন্দ্র অবশ্য নিষেধ করে, কিন্তু ভুরা উল্টো চন্দ্রাকেই ধমক দিয়ে থামিয়ে দেয়। এই জন্য চন্দ্রা রাতের বেলা রুদ্রার সাথে দেখা করে বলে শম্ভু আমার স্বামীর বদলা নিতে পারবে, তোমাকে ওর সাপোর্ট করতে হবে। রুদ্রা বলে ভুরাকে বিয়ে করার এত বছর পরে সে বদলার কথা বলছো? অবশ্য জবাবে চন্দ্রা বলে আমাকে কি তুমি রাস্তার মেয়ে মনে করো? আমি রাজনের স্ত্রী। এখানে চন্দ্রার কথা আমরা জানতে পারি রাজনের মৃত্যুর পর রাজনের খুনের বদলা নিতে চন্দ্রা ভুরাকে মারতে লোক পাঠিয়েছিল এবং ওদের বলে দিয়েছিল ধরা খেলে যেন সেন্থিলের কথা বলে। ওই দিন শম্ভু ভুরাকে বাঁচিয়ে দেয়। চন্দ্রাকে তখন ওই বৃদ্ধ মহিলা বুদ্ধি দেয় একমাত্র ভুরা জীবিত থাকলেই তুই তোর স্বামীর খুনের বদলা নিতে পারবি। এজন্য পরবর্তী দিন ভুরা চন্দ্রার সাথে দেখা করতে এলে চন্দ্রা সিদ্ধান্ত নেয় সে ভুরাকে বিয়ে করবে। এরপর ভুরাকে দিয়েই অন্যদেরকে মারবে আর সবার শেষে ভুরাকে মারবে। কিন্তু চন্দ্রা বুঝতে পারছিল না ভুরা আর সেন্থিলের সাথে কীভাবে ঝামেলা বাড়াবে। এজন্যই শম্ভু কলেশ্বরকে খুন করে যখন ভুরার কাছে এসেছিল, চন্দ্রাও সেই সুযোগটা কাজে লাগায় এবং ভুরার ভাইকে জেলে পাঠিয়ে দেয়। আর সেন্থিল যখন ভুরার ভাইকে খুন করে তখন থেকে দুজনের মধ্যে শত্রুতার চরমে উঠে যায়। কিন্তু এর কিছুদিন পর
সেন্থিল রাজনীতিতে ঢোকার জন্য ভোরার সাথে সমঝোতা করতে চায়। তখন চন্দ্রা জানতে পেরে ওই পুলিশ অফিসারকে বলে ভোরাকে মিথ্যা বলায় যে সেন্থিলই ভোরা এবং ভেলুর নাম ওই পুলিশের এনকাউন্টার লিস্টে ঢুকিয়েছে। আর এরপরই ভোরা সেন্থিলকে মারতে শম্ভুকে জেলে পাঠিয়েছিল। চন্দ্রা চাচ্ছিল শম্ভুই রাজনের খুনের বদলা নিক, এজন্য শম্ভুর যেন কোনো বাধা সৃষ্টি না হয়। এই জন্য চন্দ্রা ভোরা এবং ভেলুর মাঝে ঝামেলা বাঁচাতে ভোরাকে বলে যে ভেলুর ছোট ভাই শিবা তাকে গোসল করতে দেখেছে, আর এটা নিয়ে দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। মূলত এই সব কিছুই ছিল চন্দ্রার মাস্টার প্ল্যান। চন্দ্রা বলে, আমি ভোরাকে বলেছি আমি এখানে আর থাকতে চাই না, এজন্য আজ রাতেই আমি ভোরাকে এখান থেকে যেতে বাধ্য করব। শুধু আমিই না, আমার সাথে এরাও রাজনের খুনের বদলা নিতে ওয়াদা করেছে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। এর মধ্যে ভোরার লোকজন শম্ভুকে মারতে শম্ভুর উপর আক্রমণ করে। অবশ্য শম্ভুর সামনে কেউই টিকতে পারে না। এরপর চন্দ্রার লোকজন শম্ভুকে চন্দ্রার কাছে নিয়ে আসে। শম্ভু এলে চন্দ্রা শম্ভুকে বলে যে ভোরাই তাকে মারতে লোক পাঠিয়েছিল, আর সেন্থিলকেও জানিয়ে দিয়েছে তুমি সেন্থিলের উপর আক্রমণ করেছিলে, এখন সেন্থিল তোমাকে মারতে চায়, তুমি এখন দূরে গিয়ে নিরাপদে থাকো। কিন্তু শম্ভুর কথা, কেউ বস্তির লোকেদের ক্ষতি করতে চাইলে আমি চুপচাপ বসে থাকবো না, আমি বস্তির লোকেদের জন্য লড়ছি, আমার মরতে হলে আমি বস্তিতেই মরব। চন্দ্রা বলে, সব ঠিক আছে, কুমার তোমাকে মারতে লোক নিয়ে আসছে, অন্তত আজ রাতের জন্য দূরে গিয়ে থাকো। কিন্তু শম্ভু কোথাও যাবে না। শম্ভু বস্তির সবাইকে নিয়ে প্রস্তুতি নিতে শুরু করে দেয়। অন্যদিকে সেন্থিলের শালা কুমার লোকজন নিয়ে শম্ভুকে মারতে আসে, কিন্তু ওরা বুঝতে পারেনি এটা শম্ভুর বস্তি। একবার এই বস্তির মধ্যে ঢুকলে সে আর বের হতে পারবে না। এজন্য কুমাররা ঢোকার পর শম্ভুরা তাদের মেরে বের করে দেয়। এদিকে আবার ভোরা চন্দ্রাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল, তখনই শম্ভু ভোরার গাড়ির সামনে বোমা ফাটায়। এরপর ভোরাকে বলে, আমি চাইলে বোমাটা তোমার গাড়িতে ফেলতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমি তোমার প্রতি কৃতজ্ঞ। তবে এরপরও যদি তুমি বস্তির লোকেদের উচ্ছেদ করতে আসো বা কাউকে মারার কথা চিন্তা করো, তাহলে আমি চুপ বসে থাকবো না। ভোরা কথার মাঝেই তার গান বের করছিল। এটা দেখে শম্ভু চন্দ্রার গলায় ছুরি ধরে, এজন্য ভোরা গান ফেলে দেয়। এরপর ভোরাও চলে যায়। তবে যাওয়ার সময় চন্দ্রা শুধু শম্ভুর দিকে তাকিয়েছিল। আর শম্ভু এর পরদিন জানতে পারে চন্দ্রা চলে যাওয়ার সময় রাজনের বাড়ির চাবিটি শম্ভুর জন্য রেখে গেছে। শম্ভু সবেমাত্র রাজনের হত্যাকারীদের মারতে শুরু করেছিল, তবে সে এখন বস্তিবাসীদের বাঁচাতে ব্যস্ত। অন্যদিকে শম্ভুর শত্রুরাও এখন শম্ভুকে মারতে সুযোগের অপেক্ষা করে যাচ্ছে। এভাবেই বস্তির একজন সাধারণ ক্যারাম প্লেয়ার বড় গ্যাংস্টার হয়ে ওঠে। মুভিটিও এখানে শেষ হয়। হয়তো শম্ভুর শত্রুরা আবারও কখনো শম্ভুকে মারতেই বস্তিতে প্রবেশ করবে। অন্যদিকে চন্দ্রাও তার স্বামীর খুনের বদলা নিতে অপেক্ষা করছে। হয়তো কোনোদিন শম্ভুর শত্রুরা এই বস্তিতে শম্ভুকে মারতে আসবে, আর সেদিন শম্ভুর হাতেই তাদের মৃত্যু হবে এবং সেই সাথে রাজনের খুনের বদলাও নেওয়া হবে। মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।